where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রয়েছে। এই অবস্থায় মালদা জেলা শিক্ষা দপ্তর এবং মালদা জেলা প্রশাসন যৌথ উদ্যোগে এই বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে এবং আমাকে এই বিশেষ ক্লাসে ছাত্রছাত্রীদের সামনে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমার নাম কৌশিক পোদ্দার। আমি রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের রসায়নের সহশিক্ষক। আজকে আমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই পার্টটুকুই করাবো। আগের দিন এই চ্যাপ্টারের আমার আগের অংশটুকু সমাপ্ত করেছি। বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় এবং এই নির্দিষ্ট মৌলের পর থেকে তাদের ধর্মের পুনরাবৃত্তি হয়। এই ঘটনাটাকে মৌলগুলোর ধর্মাবলীর পর্যাবৃত্ততা বলে এবং যে সমস্ত ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো এই ধরনের পর্যায়ক্রমিক পরিবর্তন দেখায় তাদের বলা হয় পর্যাবৃত্ত ধর্ম। ধর্মের পর্যাবৃত্ততা এবং পর্যাবৃত্ত ধর্ম আমাদের সিলেবাসে যে সমস্ত পর্যাবৃত্ত ধর্ম রয়েছে তাদের মধ্যে প্রথমেই আমরা আসব মৌল সমযোজী ব্যাসার্ধ। মৌলের সমযোজী ব্যাসার্ধ। প্রথমেই প্রশ্ন আসে সমযোজী ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি? কোনো মৌলের কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্বকেই বলা হয় সমযোজী ব্যাসার্ধ। এই সমযোজী ব্যাসার্ধ আমরা বিভিন্ন এককের সাহায্যে প্রকাশ করি, যেমন অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার। মূলত এই দুই এককের সাহায্যে আমরা সমযোজী ব্যাসার্ধকে প্রকাশ করি। এই বুঝতে পারছো এই দুটো একক কিন্তু খুব দৈর্ঘ্যের ক্ষুদ্রতর একক। যেহেতু মৌলের ব্যাসার্ধ একটি ক্ষুদ্রতর প্যারামিটার, এই কারণেই আমরা এই ধরনের একককে প্রয়োগ করি। মৌলের সমযোজী ব্যাসার্ধ তিন ধরনের। একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ,
একটি হচ্ছে ধাতব ব্যাসার্ধ এবং সর্বশেষ হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে আমরা প্রথমে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ যে 3 প্রকারের হচ্ছে, আমরা কিন্তু প্রথমে সমযোজী ব্যাসার্ধ সম্পর্কেই জানব। সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত দুটো মৌলর পরমাণুর নিউক্লিয়াসের দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। আবার বলছি, সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ দুটো পরমাণুর নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। তাহলে এই মানটা দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, এই মানটাই হচ্ছে সমযোজী ব্যাসার্ধের মান। এবার আমাদের কোনো দ্বিপরমাণু মৌলিক অণু যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই মৌলগুলোর ক্ষেত্রে দুটো হাইড্রোজেন পরমাণু তাদের দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সমযোজী ব্যাসার্ধ। অর্থাৎ যদি আমরা হাইড্রোজেন পরমাণুর সমযোজী ব্যাসার্ধকে RH দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা হবে হাফ অফ RH। এরপরে আমরা আসব ধাতব ব্যাসার্ধ। তার আগে আমরা এবার দ্বিপরমাণুক যৌগিক অণু এক্ষেত্রে আমাদের সমযোজী ব্যাসার্ধ কি হবে সেটা আমরা একটু দেখে নিই। এই ধরনের অণুর খুব পরিচিত একটা উদাহরণ হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এক্ষেত্রে আমরা হাইড্রোজেন ক্লোরাইড এই বন্ধন দৈর্ঘ্যকে দেখতে পারি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ যোগ ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ হিসেবে। আমরা যদি হাইড্রোজেন ক্লোরাইড অণুর সমযোজী বন্ধন দূরত্বের মান জানি এবং যদি হাইড্রোজেন পরমাণুর সমযোজী ব্যাসার্ধের মান জানি, তাহলে কিন্তু আমরা অপর ক্লোরিন পরমাণুর সমযোজী ব্যাসার্ধের মান বের করতে পারব। তাহলে আমরা সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে দ্বিপরমাণুক মৌলিক অণু আর দ্বিপরমাণুক যৌগিক অণু এই দুই ক্ষেত্রে দেখলাম যে সমযোজী ব্যাসার্ধ বের করার নিয়ম কিন্তু কিছুটা আলাদা। এবার আমরা চলে যাব ধাতব ব্যাসার্ধ। ধাতুর কেলাসে দুটো
পাশাপাশি অবস্থিত ধাতুর পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক দূরত্বই হচ্ছে বা অর্ধেক দৈর্ঘ্যই হচ্ছে ধাতব ব্যাসার্ধ। যেমন সোডিয়াম একটা ধাতু, খুব পরিচিত ধাতু, এবং সোডিয়াম ধাতুর কেলাসে দুটো সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে 1.8 অ্যাংস্ট্রম। অর্থাৎ সোডিয়াম ধাতুর কেলাসে পাশাপাশি অবস্থিত দুটো সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের মান 1.8 অ্যাংস্ট্রম। তাহলে সোডিয়ামের কেলাসে সোডিয়ামের ধাতব ব্যাসার্ধের মান হবে হাফ অফ 1.8 অ্যাংস্ট্রম। তাহলে দেখা যাচ্ছে যে ধাতব ব্যাসার্ধের মান বের করার নিয়ম অনেকটা আমাদের সমযোজী দ্বিপরমাণু মৌলিক অণুর মতোই। এবার একথা আমাদের মনে রাখতে হবে যে ধাতব ব্যাসার্ধের মান সর্বদা কিন্তু সমযোজী ব্যাসার্ধের মানের তুলনায় বড়ই হয়। এবার আমাদের তৃতীয় প্রকারের পারমাণবিক ব্যাসার্ধ, যাকে আমরা বলছি ভান ডার ওয়ালস ব্যাসার্ধ। একটা মৌলিক পদার্থ, তাকে আমরা কঠিন অবস্থায় নিয়েছি, ধরো না ক্লোরিন। তাকে যদি কঠিন অবস্থা নেওয়া যায় তাহলে দুটো ক্লোরিন পরমাণু, সবচেয়ে নিকটতম দুটো ক্লোরিন পরমাণু, তারা যে পরমাণু নিয়ে তৈরি, সেই সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটো পরমাণুর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হচ্ছে ভান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে সংজ্ঞাটা কিন্তু এক্ষেত্রে আমাদের বলতে হবে এইভাবে যে কোনো মৌলিক পরমাণু কঠিন অবস্থায় থাকাকালীন নিকটতম দুটো অণুর অন্তর্গত দুটো কাছাকাছি থাকা পরমাণুর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক দৈর্ঘ্যকে বলা হবে ভান ডার ওয়ালস ব্যাসার্ধ। আমি এই ছবিতে ভান ডার ওয়ালস ব্যাসার্ধ ক্লোরিনের যে কোনো একটা মৌলের ক্ষেত্রে এবং তার সমযোজী ব্যাসার্ধ দুটোই কিন্তু দেখিয়েছি, এবং আমাদের ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভান ডার ওয়ালস ব্যাসার্ধের মান সর্বদা সমযোজী ব্যাসার্ধের তুলনায় অনেকটাই বড়। এটা সকল মৌলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এইবার আমরা একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা আমরা বুঝতে পারি আরও। যেমন ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে ভান ডার ওয়ালস ব্যাসার্ধের মান 1.81 অ্যাংস্ট্রম, কিন্তু এই ক্লোরিন পরমাণুর ক্ষেত্রেই
সমযোজী ব্যাসার্ধের মান 0.99 অ্যাংস্ট্রম। প্রথম দৈর্ঘ্যটা হচ্ছে ভান ডার ওয়ালস ব্যাসার্ধের, দ্বিতীয় দৈর্ঘ্যটা হচ্ছে কিন্তু আমাদের সমযোজী ব্যাসার্ধের। তাহলে দেখা যাচ্ছে ভান ডার ওয়ালস ব্যাসার্ধের মান কিন্তু সবসময় সমযোজী ব্যাসার্ধের থেকে বড় হয়। এইবার আমাদের তিন ধরনের যে পারমাণবিক ব্যাসার্ধ আমরা দেখলাম, সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ এবং ভান ডার ওয়ালস ব্যাসার্ধ, এই তিন ধরনের ব্যাসার্ধ যেহেতু এরা পর্যাবৃত্ত ধর্ম, পর্যায় সারণীতে মৌলের অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিরূপ তাদের পরিবর্তন ঘটে সেটাই আমরা লক্ষ্য করব। যেমন যে কোনো পর্যায়ের যদি আমরা বাম দিক থেকে ডান দিকে ক্রমশ অগ্রসর হই, যেমন আমরা দ্বিতীয় পর্যায়ের কথা যদি ভাবি, প্রথম পরমাণু লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে নিউক্লিয়াসে আধানের পরিমাণ 1 একক করে বৃদ্ধি পাচ্ছে। তার ফলে তাদের কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের মান ক্রমশ বৃদ্ধি পাবে, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বল তার বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে। আবার আমরা এই পর্যায় সারণীর যে কোনো গ্রুপের, যেমন গ্রুপ 1 মৌলগুলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলোর ক্ষেত্রে যদি দেখি আমরা ওপর থেকে যত নিচের দিকে এগোবো একটি করে নতুন নতুন কক্ষ সংযোজিত হওয়ার ফলে তাদের কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের মান ক্রমশ বৃদ্ধি পাবে এবং এই ঘটনা কিন্তু সমস্ত গ্রুপের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমরা এবার এতক্ষণ ধরে দেখলাম যে পারমাণবিক ব্যাসার্ধ এই পর্যাবৃত্ত ধর্মটা পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপ বরাবর কিরূপ পরিবর্তিত হয়। এরপরে আমাদের এতক্ষণ ধরে আমরা পরমাণুর ব্যাসার্ধ নিয়েই আলোচনা করলাম। এবার পরমাণু ছাড়াও আয়ন অর্থাৎ আয়নীয় ব্যাসার্ধের পরিবর্তনটা লক্ষ্য করতে হবে। আমরা জানি পরমাণুর বহিস্থ কক্ষ থেকে যদি ইলেকট্রন নির্গত হয় বা বহিস্থ কক্ষে কোনো ইলেকট্রন যুক্ত হয় তাহলে সে যথাক্রমে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। এবার আমাদের এই আয়নীয় ব্যাসার্ধই পারমাণবিক ব্যাসার্ধের মতোই অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার এককে প্রকাশ করা হয়। এবার আমরা দেখব যে অ্যানায়ন যেহেতু দুই ধরনের, ক্যাটায়ন আর অ্যানায়ন, এদের এই ব্যাসার্ধের পরিবর্তনটা কিন্তু একটু ভিন্ন ভিন্ন ধরনের। যেমন আগে আমরা দেখব আয়নীয় ব্যাসার্ধ তাহলে কাকে বলে। কোনো আয়নের কেন্দ্রের নিউক্লিয়াস থেকে যত দূরত্ব পর্যন্ত ইলেকট্রন মেঘের উপর তার নিয়ন্ত্রণ থাকে সেই দূরত্বটাকে বলা হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ। এবার যে কোনো ক্যাটায়নের ব্যাসার্ধ সেই সংশ্লিষ্ট পরমাণুর তুলনায় কিন্তু কম হয়। যেমন আমরা সোডিয়াম আর সোডিয়াম আয়ন, সোডিয়াম থেকে প্রাপ্ত সোডিয়াম আয়ন, যদি আমরা এই দুটোর ব্যাসার্ধের তুলনা করি তাহলে দেখব যে সোডিয়ামের ব্যাসার্ধ সবসময় সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধের তুলনায় বড়। অর্থাৎ এক্ষেত্রে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে যে কোনো আয়নের ক্যাটায়নের ব্যাসার্ধ সংশ্লিষ্ট পরমাণুর তুলনায় ছোট হয়। সিমিলারলি ম্যাগনেসিয়াম পরমাণুর ব্যাসার্ধ ম্যাগনেসিয়াম আয়নের তুলনায় বড়। আবার অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু তার ঠিক বিপরীত ঘটনাই ঘটে।
যেমন এক্ষেত্রে ফ্লুরাইড অ্যানায়নের ব্যাসার্ধ কিন্তু ফ্লোরিন পরমাণুর তুলনায় অধিক, বা অক্সাইড অ্যানায়নের ব্যাসার্ধ কিন্তু অক্সিজেন পরমাণুর তুলনায় অধিক। তাহলে আমরা এক্ষেত্রে সিদ্ধান্তে আসতে পারি যে অ্যানায়নগুলোর ব্যাসার্ধ তাদের সংশ্লিষ্ট পরমাণুর তুলনায় অধিক হয়। এইবার আমরা পর্যায় সারণীতে পর্যায় বরাবর ক্যাটায়নের ব্যাসার্ধের কেমন পরিবর্তন হয় সেটাই লক্ষ্য করব। যেমন আমরা তৃতীয় পর্যায়ের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অর্থাৎ তৃতীয় পর্যায়ের যদি বাম দিক থেকে ডান দিকে ক্রমশ অগ্রসর হই, তাহলে যেগুলো আমরা পাবো, যে ক্যাটায়নগুলো পাবো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ক্যাটায়ন এবং অ্যালুমিনিয়াম ক্যাটায়ন। তাহলে এক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পাবে। সোডিয়ামের আয়নের তুলনায় ম্যাগনেসিয়াম আয়নের ব্যাসার্ধ কম, আবার ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামেরও কম। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এদের প্রত্যেকের মধ্যে কিন্তু সমসংখ্যক ইলেকট্রন রয়েছে। এরা কিন্তু সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে ক্রমশ অগ্রসর হলে ক্যাটায়নগুলোর ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। এবার আমরা অ্যানায়নগুলোর ক্ষেত্রে বিচার করব। অ্যানায়নগুলোর ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় পর্যায়েরই নাইট্রাইট আয়ন, অক্সাইড অ্যানায়ন আর ফ্লুরাইড অ্যানায়ন, যদি এই তিনটে অ্যানায়নের কথা আমরা ভাবি, নাইট্রাইট অ্যানায়নের ব্যাসার্ধ সবচেয়ে বড়, ফ্লুরাইডের ব্যাসার্ধ সবার থেকে কম। অর্থাৎ এই ব্যাসার্ধের ক্রমশ কিন্তু হ্রাস ঘটেছে যত আমরা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে এসেছি। এবার আমরা যে কোনো একটি গ্রুপ বরাবর ক্যাটায়নের পরিবর্তন লক্ষ্য করব। যেমন আমরা গ্রুপ 1-এর ক্ষেত্রে প্রাপ্ত ক্যাটায়নগুলো H+, Li+, Na+, K+ ইত্যাদির ক্ষেত্রে যদি দেখি, আমরা কি দেখব? হাইড্রোজেন ক্যাটায়নের তুলনায় লিথিয়াম ক্যাটায়নের ব্যাসার্ধ বড়, আবার লিথিয়ামের থেকে সোডিয়াম ক্যাটায়নের ব্যাসার্ধ আরও বড়। এই করে কিন্তু যত নিচের দিকে এগোবো দেখব আমরা যে ক্যাটায়নের ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবার অ্যানায়নগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের ক্রম লক্ষ্য করব। যেমন আমরা নাইট্রাইট অ্যানায়নের তুলনায় ফসফাইড অ্যানায়নের ব্যাসার্ধ বড়, আবার ফসফাইডের তুলনায় আর্সেনাইট অ্যানায়নের কিন্তু ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে আমরা কেবলমাত্র গ্রুপ 15-এর ক্ষেত্রে দেখলাম যে নাইট্রাইটের তুলনায় ফসফাইড বড়, ফসফাইডের তুলনায় আর্সেনাইট বড়। একই ক্রম কিন্তু আমরা যে কোনো গ্রুপের ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রে দেখতে পাবো। যেমন গ্রুপ 17-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ফ্লুরাইড অ্যানায়নের তুলনায় ক্লোরাইড অ্যানায়ন আকারে বড়, তার তুলনায় ব্রোমাইড বড়, তার তুলনায় আয়োডাইড বড়। অর্থাৎ দেখতে পেলাম যে আয়নীয় ব্যাসার্ধ হোক না সেটা ক্যাটায়ন বা অ্যানায়ন, তাদের কিন্তু বৃদ্ধি বা হ্রাসের ক্রম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত ঘটছে। অর্থাৎ আয়নীয় ব্যাসার্ধ কিন্তু একটি পর্যাবৃত্ত ধর্ম। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পর্যাবৃত্ত ধর্ম, সেটি হচ্ছে আয়নীভবন শক্তি বা আয়নন বিভব, সেটা দেখব।
আয়নীভবন শক্তি এর সংজ্ঞাটা কিন্তু যথেষ্টই বড়। আমাদের পরীক্ষায় এই সংজ্ঞা লেখার সময় যথেষ্ট সজাগ থাকতে হবে। সবচেয়ে নিম্ন শক্তি স্তরে কোনো মৌলের একটি প্রসম বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু তার সর্ববহিঃস্থ কক্ষের সবচেয়ে আলগা ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে মুক্ত করে একটি গ্যাসীয় একক চার্জ পজিটিভ চার্জযুক্ত গ্যাসীয় আয়ন অর্থাৎ ক্যাটায়নে পরিণত করতে ন্যূনতম যে পরিমাণ শক্তির প্রয়োজন সেই পরিমাণ শক্তি ওই মৌলের প্রথম আয়নীভবন শক্তি। আমাদের কিন্তু আয়নীভবন শক্তি বলতে আমরা সাধারণত প্রথম আয়নীভবন শক্তিকেই বুঝব। তাহলে এই সংজ্ঞাটা যখন আমরা পরীক্ষার খাতায় লিখব আমাদের কিন্তু খুব সজাগ থাকতে হবে, কারণ প্রতিটি শব্দের এখানে গুরুত্ব রয়েছে। প্রসম বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, তার মানে মৌলের যে পরমাণুটাকে আমরা গ্রহণ করব সে এককভাবে থাকবে, অর্থাৎ বাকি পরমাণুর থেকে আলাদা এবং গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, এবং সেটা থাকবে সর্বনিম্ন শক্তি স্তরে এবং প্রসম অবস্থায়। এই শব্দগুলোর কিন্তু প্রত্যেকটার গুরুত্ব রয়েছে। আবার গ্যাসীয় আয়নের ক্ষেত্রেও কিন্তু তাকে হতে হবে একক পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়ন। এবার উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি হাইড্রোজেনের একটি প্রসম বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুকে যদি আমরা (13.6) ইলেকট্রন ভোল্ট শক্তি প্রদান করি, তাহলে সেই হাইড্রোজেনের পরমাণুটি হাইড্রোজেনের আয়নে পরিণত হবে একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে তার আয়নীভবন শক্তির মান 13.6 ইলেকট্রন ভোল্ট। এবার আমরা দেখব এই আয়নীভবন শক্তিকে আমরা কোন এককে প্রকাশ করি। আয়নীভবন শক্তি প্রকাশ করার অনেকগুলো একক রয়েছে, তার মধ্যে একটি একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, যে এককের সাহায্যে আমরা কিছুক্ষণ আগেই হাইড্রোজেন পরমাণুর আয়নীভবন শক্তিকে প্রকাশ করেছিলাম। এছাড়াও রয়েছে কিলো ক্যালোরি পার মোল বা কিলো জুল পার মোল। তাহলে আয়নীভবন শক্তিকে আমরা এই তিনটি একক ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা কিলো ক্যালোরি পার মোল বা কিলো জুল পার মোল, এই তিনটি এককের যে কোনো একটির সাহায্যে প্রকাশ করতে পারি। এইবার আয়নীভবন শক্তির চিহ্ন, যেহেতু এই প্রক্রিয়াটা অর্থাৎ কোনো পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রনকে বের করে আনতে গেলে আমাদের বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে, অর্থাৎ এটি একটি তাপগ্রাহী প্রক্রিয়া, এই কারণে এর শক্তির মান অলওয়েজ পজিটিভ চিহ্নযুক্ত থাকবে, অর্থাৎ সিস্টেম বাইরে থেকে শক্তি গ্রহণ করে ইলেকট্রন বর্জন করবে। এই জন্য এই শক্তির মান অর্থাৎ আয়নীভবন শক্তির মান সর্বদা ধনাত্মক চিহ্নযুক্ত হবে। এইবার আমরা প্রাপ্ত গ্যাসীয় আয়নকে অর্থাৎ ক্যাটায়নকে আরও অতিরিক্ত শক্তি দিয়ে তার বহিস্থ কক্ষের ইলেকট্রনকে বের করতে পারি। এবার এক্ষেত্রে যে শক্তির প্রয়োজন তাকে বলা হয় দ্বিতীয় আয়নীভবন শক্তি। একই রকমভাবে আমরা কিন্তু ওই মৌলের ক্ষেত্রে
তৃতীয় আনিভবন শক্তিও পেতে পারি। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা কোনো মৌলের ক্ষেত্রে তার একাধিক আনিভবন শক্তি থাকতে পারে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি। এবং এক্ষেত্রে আমরা দেখব সবসময় প্রথম আনিভবন শক্তির তুলনায় দ্বিতীয় আনিভবন শক্তির মান বেশি এবং দ্বিতীয় আনিভবন শক্তির তুলনায় তৃতীয় আনিভবন শক্তির মান কিন্তু আরও বেশি। সাধারণত এই ক্রমটাই আমরা প্রতি ক্ষেত্রে লক্ষ্য করব। এইবার আমরা দেখব এই আনিভবন শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ আনিভবন শক্তি নিয়ন্ত্রণকারী প্রভাবক সমূহ। প্রথম প্রভাবক হচ্ছে পরমাণুর আকার। অর্থাৎ পরমাণুর আকার যত ছোট হবে, অর্থাৎ বহিঃস্থকক্ষের ইলেকট্রন নিউক্লিয়াসের যত কাছে থাকবে, তার আনিভবন শক্তির মান কিন্তু তত বেশি হবে। দ্বিতীয় প্রভাবকটি হচ্ছে নিউক্লিয়াসের চার্জ। যদি আমরা ভাবার চেষ্টা করি, পরমাণুর নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে, অর্থাৎ নিউক্লিয়াসের আধান যত বেশি হবে, তত বহিঃস্থকক্ষের ইলেকট্রনের উপর তার আকর্ষণ বল বেশি হবে। সুতরাং সেই ইলেকট্রনকে নিউক্লিয়াসের প্রভাব থেকে মুক্ত করতে গেলে অধিক শক্তির প্রয়োজন। অর্থাৎ আমরা সিদ্ধান্তে আসতে পারি যে নিউক্লিয়াসের চার্জ যত বাড়বে তত তার আনিভবন শক্তির মানও বৃদ্ধি পাবে। 3 নম্বর হচ্ছে আভ্যন্তরীণ উপকক্ষগুলির আবরণী প্রভাব। যদিও আমরা আনিভবন শক্তি নির্ণয় করার সময় পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনকেই বের করার চেষ্টা করব, কিন্তু সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের আগের কক্ষগুলো বা উপকক্ষগুলো, অর্থাৎ আভ্যন্তরীণ উপকক্ষগুলোর কিন্তু আনিভবন শক্তির উপর একটা প্রভাব রয়েছে। কেমন ধরনের প্রভাব? আভ্যন্তরীণ উপকক্ষগুলো যদি ইলেকট্রন দ্বারা ভর্তি থাকে, তাহলে সেই উপকক্ষগুলো কিন্তু নিউক্লিয়াসের বাইরে আবরণ বা পর্দার ন্যায় কাজ করে। তার ফলে নিউক্লিয়াসের আকর্ষণ প্রভাব বহিঃস্থকক্ষের ইলেকট্রনের উপর কিন্তু হ্রাস পায়, অর্থাৎ নিউক্লিয়াসের হ্রাস পায়। তার ফলে কি হয়, বহিঃস্থকক্ষের ইলেকট্রনকে কিন্তু বের করে দেওয়া নিউক্লিয়াসের প্রভাব থেকে সহজ হয়ে যায়। অর্থাৎ আভ্যন্তরীণ উপকক্ষগুলোর আবরণী প্রভাব গুরুত্ব ফেলে। এক্ষেত্রে আরেকটা কথা আমরা বলতে পারি যে কোনো একটি নির্দিষ্ট কক্ষের তার যে বিভিন্ন উপকক্ষগুলো থাকে, এস, পি, ডি, এফ, এদের মধ্যে যদি আমরা আবরণী প্রভাব দেখি, সবচেয়ে বেশি আবরণী প্রভাব এস উপকক্ষের, তার থেকে কম পি, তার থেকে কম ডি, তার থেকে কম এফ। সুতরাং কোনো একটি নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে তার আভ্যন্তরীণ উপকক্ষ কোনগুলো বা কোনটি পড়ছে তার উপর নির্ভর করবে সেই পরমাণুর নিউক্লিয়াসের প্রভাব বহিঃস্থকক্ষের ইলেকট্রনের উপর কতটা বেশি পড়বে, অর্থাৎ প্রত্যাশিত প্রভাবের তুলনায় কতটা বেশি পড়বে, তার উপরে নির্ভর করবে কিন্তু তার আনিভবন শক্তির মান। এবার চতুর্থ বিষয় হচ্ছে নির্গত
ইলেকট্রনগুলির প্রকৃতি। আমরা এক্ষেত্রে যে বহিস্থ কক্ষের কথা বলছি, আসলে বহিস্থ কক্ষ একাধিক উপকক্ষে বিভক্ত। এবার আমরা কোন উপকক্ষ থেকে ইলেকট্রনকে নির্গত করব তার উপর নির্ভর করবে আয়নীভবন শক্তির মান। অর্থাৎ আমরা জানি কোনো একটা নির্দিষ্ট কক্ষের ক্ষেত্রে যেমন এস, পি, ডি এবং এই উপকক্ষগুলো রয়েছে। আর আমরা এও জানি যে এস উপকক্ষ নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে এবং এফ উপকক্ষ সবার থেকে দূরে থাকে। এই কারণেই নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকার দরুন এস উপকক্ষ থেকে যদি আমরা কোনো ইলেকট্রনকে বের করতে চাই তাহলে স্বভাবতই আমাদের আয়নীভবন শক্তির মান প্রত্যাশিত মানের তুলনায় অধিক প্রয়োজন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এস থেকে ইলেকট্রন বের করতে গেলে সবচেয়ে বেশি শক্তি লাগবে কোনো একটা নির্দিষ্ট কক্ষের ক্ষেত্রে। আর এফ থেকে যদি ইলেকট্রনকে বের করতে হয়, যেহেতু এফ উপকক্ষ নিউক্লিয়াস থেকে সবার দূরে রয়েছে, ওই জন্য কিন্তু এখান থেকে ইলেকট্রন বের করতে গেলে আমাদের তুলনামূলকভাবে কম শক্তির প্রয়োজন হবে। পঞ্চম প্রভাবক হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস। কেমন? যেমন হিলিয়াম, বেরিলিয়াম, নাইট্রোজেন। আমরা এই দ্বিতীয় পর্যায়ের এই তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস যদি খুঁটিয়ে দেখি, হিলিয়ামের ক্ষেত্রে 1s2, বেরিলিয়ামের ক্ষেত্রে সেটা 2s2 আর নাইট্রোজেনের ক্ষেত্রে সেটা হিলিয়াম 2s2 2p3। এবার যদি আমরা বহিস্থ কক্ষের বহিস্থতম উপকক্ষের কথা ভাবি, হিলিয়ামের ক্ষেত্রে সেই উপকক্ষটি কিন্তু পূর্ণ ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এসের যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, সেই দুটো ইলেকট্রনই কিন্তু এস অরবিটাল বা এস উপকক্ষে রয়েছে। সিমিলারলি বেরিলিয়ামের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সর্ববহিস্থ উপকক্ষ পি, তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, এখানে ইলেকট্রন রয়েছে 3। তার মানে নাইট্রোজেনের ক্ষেত্রে যে উপকক্ষ থেকে ইলেকট্রনটা বের করব তার আয়নীভবন শক্তি মাপার জন্য সেই উপকক্ষটি অর্ধপূর্ণ থাকার জন্য হুনসের সূত্র অনুযায়ী অধিক সুস্থিত। তাহলে হিলিয়াম, বেরিলিয়াম এবং নাইট্রোজেন এই তিনটি পরমাণুর ক্ষেত্রে যেহেতু তার ইলেকট্রন বিন্যাসগুলো হয় বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হয় পূর্ণ বা অর্ধপূর্ণ, এই কারণে অধিক মাত্রায় সুস্থিত। এই সব কারণেই কিন্তু এদের বহিস্থ উপকক্ষ থেকে ইলেকট্রন বের করার জন্য অধিক পরিমাণ শক্তির প্রয়োজন পড়ে, অর্থাৎ তাদের আয়নীভবন শক্তির মান তুলনামূলকভাবে প্রত্যাশিত মানের তুলনায় অধিক হয়। এবার আমরা এই আয়নীভবন বিভব এই পর্যাবৃত্ত ধর্মটির পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপ বরাবর কিরূপ পরিবর্তন হয় সেটাই আমরা দেখব। যেমন দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, যেহেতু তাদের পরমাণু ক্রমাঙ্ক এক এক করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জের পরিমাণ এক এক করে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পাচ্ছে, এই দুয়ের প্রভাবে কিন্তু তাদের আয়নীভবন শক্তির মান ক্রমশ বৃদ্ধি পাবে। এই ঘটনাটা কিন্তু আমরা যে কোনো পর্যায়ের ক্ষেত্রেই লক্ষ্য করতে পারি। আবার একই রকমভাবে আমরা যে কোনো গ্রুপ ধরে যদি ওপর থেকে নিচের দিকে ক্রমশ অগ্রসর হই, তাহলে একটি করে নতুন নতুন কক্ষ সংযোজিত হওয়ার ফলে ওপর থেকে নিচে নামার ফলে কিন্তু আয়নীভবন শক্তির মান ক্রমশ হ্রাস পাবে এবং এই ঘটনাটা সমস্ত গ্রুপের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা দেখব যে এই আয়নীভবন শক্তি একটি গুরুত্বপূর্ণ
পর্যাবৃত্ত ধর্ম। আমাদের এরপরের আরও একটি গুরুত্বপূর্ণ পর্যাবৃত্ত ধর্ম রয়েছে, সেটি হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। তাহলে আমাদের প্রথমেই ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি কাকে বলে অর্থাৎ সেই সংজ্ঞাটা কিন্তু জানতে হবে। এবং এক্ষেত্রে আগের মতোই আয়নীভবন শক্তির মতোই কিন্তু সংজ্ঞাটা আমাদের খুব ধৈর্য সহকারে মুখস্থ রাখতে হবে এবং পরীক্ষার খাতায় কিন্তু সেটা ওইভাবেই লিখতে হবে এবং প্রতিটি শব্দ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগের মতোই যে সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটি প্রশম বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন এনে যোগ করলে যে একক নেগেটিভ চার্জযুক্ত একটি গ্যাসীয় অ্যানায়ন তৈরি হয় এবং তার ফলে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে সেই শক্তিই হচ্ছে ওই মৌলের প্রথম ইলেকট্রন আসক্তি। আর এক্ষেত্রে একটা যদি আমরা উদাহরণ দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন ক্লোরিনের একটি গ্যাসীয় পরমাণুর সঙ্গে যদি একটি ইলেকট্রন আমরা যোগ করি তাহলে যে ক্লোরাইডের যে একটি অ্যানায়ন পাবো তার সঙ্গে কিন্তু এক মোল ক্লোরিন গ্যাসীয় পরমাণুর মধ্যে যদি আমরা এক মোল ইলেকট্রন যোগ করি তাহলে যে এক মোল গ্যাসীয় ক্লোরাইড অ্যানায়ন পাওয়া যাবে তার দরুন কিন্তু 349 কিলোজুল শক্তি নির্গত হবে। তো এক্ষেত্রে আমাদের শক্তি যেহেতু নির্গত হচ্ছে, যেহেতু এটা তাপ উৎপাদক প্রক্রিয়া, এই কারণে কিন্তু এক্ষেত্রে শক্তির মানটা ঋণাত্মক। আর আমরা আয়নীভবন শক্তির মতোই কিন্তু এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা কিলো ক্যালোরি পার মোল বা কিলো জুল পার মোল এই এককে প্রকাশ করতে পারি। ঠিক আগের মতো যেহেতু
আয়নীভবন শক্তি আর ইলেকট্রন আসক্তি দুটোই কিছু পরিমাণ শক্তিকে নির্দেশ করে, এই কারণেই কিন্তু তাদের একক অবশ্যই শক্তির একক ব্যবহৃত হয়। এইবার আমরা আয়নীভবন শক্তির মতোই এক্ষেত্রেও ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও দেখব যে কোনো একটা মৌলের একাধিক ইলেকট্রন আসক্তির মান থাকতে পারে, অর্থাৎ প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তৃতীয় ইলেকট্রন আসক্তি ইত্যাদি। এবং সেক্ষেত্রে কিন্তু একটা ক্রম যেটা আমরা দেখতে পাই, যত প্রথম থেকে দ্বিতীয় ইলেকট্রন আসক্তির দিকে যাব তার মান কিন্তু আস্তে আস্তে ধনাত্মকের দিকে যাবে, অর্থাৎ দ্বিতীয় থেকে যদি আমরা তৃতীয় ইলেকট্রন আসক্তির দিকে যাব তার মান কিন্তু আরও ধনাত্মক হবে। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মৌলের প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক, কিন্তু তার দ্বিতীয় এবং তৃতীয় ইলেকট্রন আসক্তির মান কিন্তু ধনাত্মক। অর্থাৎ প্রথম ইলেকট্রনকে যখন আমরা বহিস্থ কক্ষে স্থাপন করছি সেক্ষেত্রে সে শক্তি নির্গত করছে বটে, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ইলেকট্রনকে যখন আমরা বহিস্থ কক্ষে স্থাপন করছি সেক্ষেত্রে কিন্তু শক্তি নির্গত না করে বরঞ্চ আমাদের বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনকে স্থাপন করতে হচ্ছে। এই কারণেই দ্বিতীয় এবং তৃতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কিন্তু ধনাত্মক মান আমরা লক্ষ্য করি। এইবার আমরা দেখব যে ইলেকট্রন আসক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আগের মতোই, অর্থাৎ আয়নীভবন শক্তির মতো ইলেকট্রন আসক্তির প্রথম প্রভাবক হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার যত ছোট হবে তার ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পাবে। তার কারণ পরমাণুর আকার যত ছোট হবে আমরা ইলেকট্রনকে তার বহিস্থ কক্ষে তত সহজে স্থাপন করতে পারবো, অর্থাৎ সেই পরমাণুর নিউক্লিয়াস নবাগত ইলেকট্রনকে তত সহজে গ্রহণ করতে পারবে, অর্থাৎ সে কিন্তু অধিক পরিমাণ শক্তি সে নির্গত করবে, অর্থাৎ উৎপন্ন অ্যানায়ন অধিক সুস্থিত হবে। এই কারণেই কিন্তু পরমাণুর আকার যত বাড়ে ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পায়। ঠিক আগের মতোই আমরা আরও একটি প্রভাবক দেখব, সেটি হচ্ছে নিউক্লিয়াসের চার্জ বা আধান। কোনো পরমাণুর নিউক্লিয়াসের চার্জ যত বাড়বে, একটু ভুল হলো, পরমাণুগুলোর নিউক্লিয়াস চার্জ যত বৃদ্ধি পাবে তাদের ইলেকট্রন আসক্তির মান কিন্তু তত বৃদ্ধি পাবে। ঠিক একই যুক্তিতে, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাওয়া মানে নবাগত ইলেকট্রনকে সে তত সহজে আকর্ষণ করবে, তার ফলে উৎপন্ন অ্যানায়ন তত বেশি সুস্থিত হবে, অর্থাৎ নির্গত শক্তির পরিমাণ তত বেশি হবে, অর্থাৎ আমরা বলতে পারি ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পাবে। ঠিক আগের মতোই কক্ষকের ভেদন ক্ষমতা, অর্থাৎ আমরা নবাগত ইলেকট্রনকে কোন কক্ষকে স্থাপন করছি, যদি কক্ষকটি নিউক্লিয়াসের খুব কাছে হয় তাহলে স্বভাবতই নিউক্লিয়াস এই নবাগত ইলেকট্রনকে সহজেই তার আকর্ষণী প্রভাবের মধ্যে আনতে পারবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণ শক্তি নির্গত হবে। আমরা তাহলে বুঝতে পারছি যে কক্ষকের ভেদন ক্ষমতার উপর ইলেকট্রন আসক্তির মান নির্ভর করছে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কক্ষের এস উপকক্ষ নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, অর্থাৎ নবাগত ইলেকট্রন যদি এস উপকক্ষে এসে বসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ইলেকট্রন আসক্তির মান বেশি হবে, কিন্তু নবাগত ইলেকট্রন যদি একই কক্ষের পি উপকক্ষে এসে বসে তাহলে কিন্তু ইলেকট্রন আসক্তির মান ওর আগের তুলনায় কমবে, স্বভাবতই ডি এর ক্ষেত্রে আরও কমবে, এফ এর ক্ষেত্রে আরও কমবে। সর্বশেষ প্রভাবকটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস।
কিছু কিছু মৌলের ক্ষেত্রে তার প্রসম অবস্থায় কিন্তু ইলেকট্রন বিন্যাসটা খুব সুস্থিত। সুতরাং সেক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে একটা ইলেকট্রন তার সর্বাবস্থা কক্ষে স্থাপন করতে যাই, যেহেতু সে সুস্থিত ইলেকট্রন বিন্যাস অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার ইলেকট্রন আসক্তির মান তুলনামূলকভাবে কম হবে। আবার কিছু কিছু মৌলের ক্ষেত্রে যদি দেখি তার ইলেকট্রন বিন্যাস সুস্থিতি কম আছে, এবং সেই সুস্থিতি কমার কারণটা হচ্ছে তার মধ্যে একটি ইলেকট্রনের অভাব। অর্থাৎ যেমন আমরা কার্বনের ক্ষেত্রে যদি দেখি তার ইলেকট্রন বিন্যাস হিলিয়াম 2s2 2p2, অর্থাৎ আমরা জানি পি উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6 এবং 3 হচ্ছে তার অর্ধপূর্ণ ইলেকট্রনের সংখ্যা। এক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি পি উপকক্ষে একটি ইলেকট্রন এসে স্থাপিত হয়, তাহলে কিন্তু সেই পি উপকক্ষটি অধিক সুস্থিতি লাভ করবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কার্বনের ইলেকট্রন আসক্তির মান অপেক্ষাকৃত বেশি হবে। অর্থাৎ দেখতে পেলাম বিভিন্ন মৌলের ক্ষেত্রে তাদের ইলেকট্রন বিন্যাস কীরূপ তার উপরও কিন্তু ইলেকট্রন আসক্তির মানটা নির্ভর করবে। এবার আমরা দেখব যে এই ইলেকট্রন আসক্তি, যাকে আমরা একটি পর্যাবৃত্ত ধর্ম বলছি, এই ধর্মটি কীরূপ আমাদের পর্যায় সারণীর পর্যায় বা গ্রুপ বরাবর পরিবর্তিত হয়। আমরা আগের মতোই শুরু করব দ্বিতীয় পর্যায় থেকে। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা যত বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হব, ইলেকট্রন আসক্তির মান কিন্তু ক্রমশ তত বৃদ্ধি পাবে। আবার অনুরূপে কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে যত নামব, ইলেকট্রন আসক্তির মান কিন্তু তত হ্রাস পাবে। এই হ্রাস পাওয়ার কারণটা হচ্ছে যেহেতু বহিস্থ কক্ষ নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, একটি করে নতুন নতুন কক্ষ সংযোজিত হওয়ার ফলে বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের কিন্তু প্রভাব ক্রমশ কমছে ওপর থেকে নিচে নামলে। এই কারণেই বহিস্থ কক্ষে একটি নতুন ইলেকট্রন স্থাপন করলে কিন্তু তার ইলেকট্রন আসক্তির মান ক্রমশ কমবে। আবার পর্যায় বরাবর যে পরিবর্তনটা আমরা দেখেছিলাম, তার কারণটাও কিন্তু একই রকম। যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি কোনো পর্যায় বরাবর, তত তার পারমাণবিক ব্যাসার্ধের মান ক্রমশ কমছে এবং নিউক্লিয়াসের চার্জের পরিমাণ ক্রমশ বাড়ছে। এই দুয়ের একত্রিত প্রভাবে কিন্তু বহিস্থ কক্ষে নতুন স্থাপিত ইলেকট্রন সহজে আসতে পারছে, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান ক্রমশ বাড়বে। আমরা এরপরে আমাদের পরবর্তী পর্যাবৃত্ত ধর্ম এবং খুব গুরুত্বপূর্ণ ধর্ম, সেটি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, সেটা আমরা দেখব। দুটো একই পরমাণু নিজেদের মধ্যে সময়োজী বন্ধন করে রয়েছে। এক্ষেত্রে দুটো ভিন্ন পরমাণু নিজেদের মধ্যে সময়োজী বন্ধন করে রয়েছে। এবার এই ক্ষেত্রে দুটো পরমাণু একই হওয়ায় এই বন্ধন ইলেকট্রন জোড়ের উপর দুজনের কিন্তু আকর্ষণ সমান, কিন্তু এক্ষেত্রে পরমাণু দুটো ভিন্ন হওয়ায় বন্ধন ইলেকট্রন জোড়ের উপর কিন্তু নিজেদের আকর্ষণ সমান নয়, কারুর বেশি কারুর কম। যদি বি ইলেকট্রনের বা বি মৌলের এই পরমাণুর যদি বন্ধন ইলেকট্রন জোড়ের উপর আকর্ষণ বেশি হয়, তাহলে বন্ধন ইলেকট্রন জোড়কে কিন্তু সে নিজের দিকে কিছুটা টেনে নেবে। এটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। যখন আমরা সংজ্ঞা আকারে বলবো,
সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, খুব গুছিয়ে এবং প্রতিটি শব্দকে গুরুত্ব তার বজায় রেখে আমাদের সংজ্ঞাটা তৈরি করতে হবে। তো আমরা কীভাবে বলতে পারি সংজ্ঞাটা, যে কোনো মৌল, কোনো পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা বা ক্ষমতাকে তার ইলেকট্রোনেগেটিভিটি বলে। এই ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কোনো শক্তির পরিচায়ক নয়। আমরা এর আগে যে দুটো ধর্ম পড়েছিলাম, আয়নীভবন শক্তি আর ইলেকট্রন আসক্তি, এই দুটি কিন্তু কিছু পরিমাণ শক্তিকে বোঝায়। আর ইলেকট্রোনেগেটিভিটি আসলে একটি প্রবণতা, অর্থাৎ বন্ধন ইলেকট্রন জোড়, সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়ের প্রতি তাদের আকর্ষণ বা টেনে রাখার প্রবণতাকে বোঝায়। সুতরাং এক্ষেত্রে কিন্তু সংজ্ঞাটা আমরা গুরুত্ব সহকারে প্রতিটি শব্দের অর্থ বুঝে সংজ্ঞাটা তৈরি করব। এইবার আমাদের ইলেকট্রোনেগেটিভিটি আমরা দুটো গুরুত্বপূর্ণ স্কেল রয়েছে। একটা নাম হচ্ছে পাউলিং স্কেল, বিজ্ঞানী পাউলিংয়ের নামানুসারে, আর একটা হচ্ছে মুলিকান স্কেল। এই দুই স্কেলের সাহায্যেই প্রায় সমস্ত পর্যায় সারণীর প্রায় সমস্ত মৌলেরই ইলেকট্রোনেগেটিভিটি প্রকাশ করা হয়। তো এই দুই স্কেলের মধ্যে কিন্তু পাউলিং স্কেলটাই অধিক গ্রহণযোগ্য। আমরা এর পরবর্তীতে যখন কিছু কিছু মৌলের ইলেকট্রোনেগেটিভিটির মান এখানে উল্লেখ করব, সবই কিন্তু পাউলিং স্কেলের মান। আমরা ঠিক আগের মতোই ইলেকট্রোনেগেটিভিটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ তার প্রভাবক কী কী, সেইগুলো সম্পর্কে আমরা একটু এবার জানব। ঠিক আগের মতোই, আগের দুজনের মতোই আমাদের প্রথম প্রভাবকটি হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার ক্রমশ যত কমবে তার ইলেকট্রোনেগেটিভিটির মান কিন্তু তত বাড়বে, অর্থাৎ ইলেকট্রনের প্রতি আসক্তি তত বেশি হবে। দ্বিতীয় হচ্ছে নিউক্লিয়াসের চার্জ। নিউক্লিয়াসের চার্জের পরিমাণ যত বৃদ্ধি পায় ইলেকট্রোনেগেটিভিটিরও তত বাড়ে, অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোর ওপর পরমাণুর আকর্ষণ বল বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে ইলেকট্রন আসক্তির মান। আমরা এই ইলেকট্রন আসক্তি এর পূর্বে দেখলাম, মৌলের ইলেকট্রন আসক্তির মান যদি বৃদ্ধি পায় তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটিও কিন্তু বাড়বে। 4 নম্বর হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন রূপে অবস্থান। একই মৌল যদি নিস্তরিত অবস্থায় থাকে আর সেই মৌলই যদি ক্যাটায়ন রূপে অবস্থান করে, তাহলে কিন্তু তাদের ইলেকট্রনের প্রতি আসক্তি, অর্থাৎ সমযোজী বন্ধনের ইলেকট্রনকে টানার প্রবণতা উভয়ের কিন্তু সমান নয়। আমরা জানি যে লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে তার ইলেকট্রোনেগেটিভিটির মান পাউলিং স্কেলে 2.5, কিন্তু লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে তার মান 1। তাহলে দেখলাম একই মৌল যদি ভিন্ন অবস্থায় থাকে, অর্থাৎ নিস্তরিত অবস্থায় বা ক্যাটায়ন রূপে, তাহলে কিন্তু তার ইলেকট্রোনেগেটিভিটির মান
আলাদা হয়ে যাচ্ছে। আবার একই রকমভাবে অ্যানায়নের ক্ষেত্রে একই মৌল ফ্লোরিন, তার ইলেকট্রোনেগেটিভিটির মান 4, যে মানটা কিনা সর্বোচ্চ, অর্থাৎ পর্যায় সারণীতে যত মৌল রয়েছে তাদের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির মান পাউলিং স্কেল অনুযায়ী সর্বোচ্চ, কিন্তু ফ্লোরাইড অ্যানায়নের ক্ষেত্রে তার মান মাত্র 0.8। তাহলে একই মৌল ভিন্ন ভিন্ন অবস্থানের থাকার দরুন কিন্তু তার ইলেকট্রনের প্রতি আসক্তির পরিবর্তন ঘটে যাচ্ছে। এবার আমরা প্রথম দুটো আমরা মুছছি। যে সমস্ত মৌল একাধিক জারণ স্তরের থাকে, জারণ স্তর ভিন্ন ভিন্ন হওয়ার দরুনও কিন্তু তাদের ইলেকট্রনের প্রতি আসক্তি ভিন্ন ভিন্ন হয়। যেমন আমরা যদি লোহার কথা ভাবি, লৌহ আমরা জানি 3 ধরনের জারণ স্তর সাধারণত দেখা যায় সচরাচর। একটা হচ্ছে লৌহ শূন্য জারণ স্তর, একটা +2 আর একটা কিন্তু +3। যদি আমরা এই 3 জারণ স্তরে লোহার ইলেকট্রোনেগেটিভিটির মান দেখি, তাহলে এর মান 1.96, এর মান 1.83 এবং এর মান কিন্তু 1.8। তাহলে দেখতে পাচ্ছি একই মৌল তার উচ্চ জারণ স্তরে ইলেকট্রনের প্রতি আসক্তি তার অনেকটাই বেশি তার নিম্ন জারণ স্তরের তুলনায়। এইরকম যদি আমরা যে সমস্ত মৌল একাধিক জারণ স্তরে থাকে তাদের ক্ষেত্রে যদি তুলনা করে দেখি, প্রতি ক্ষেত্রে দেখব জারণ স্তর যত বৃদ্ধি পাবে তার ইলেকট্রোনেগেটিভিটির মান সে পাউলিং স্কেলেই হোক বা মুলিকান স্কেলেই হোক ক্রমশ কিন্তু বাড়বে। এবং সর্বশেষ প্রভাবক যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ, এবং এই প্রভাবকটা কিন্তু আমরা এই জৈব যৌগের ক্ষেত্রে অধিক কার্যকরী দেখব, কারণ এই প্রভাবকটা কিন্তু মূলত কার্বন পরমাণু সংক্রান্ত। আমরা কার্বন পরমাণুর যদি সংকর অরবিটাল ভিন্ন ভিন্ন নিই, অর্থাৎ sp সংকর অরবিটাল বা sp3 সংকর অরবিটাল বা sp2 এবং sp3 সংকর অরবিটাল, তাহলে s চরিত্র এক্ষেত্রে 50%, এক্ষেত্রে আমরা দেখব 33.3% এবং এক্ষেত্রে তার এস চরিত্রের মান দেখব 25%। আমরা জানি এই সংকর অরবিটালে এস চরিত্র অধিক হওয়ার মানে, যেহেতু এস অরবিটাল নিউক্লিয়াসের অনেকটা কাছে থাকে, সুতরাং এস চরিত্র বৃদ্ধি পাওয়া মানে কিন্তু এই অরবিটালের ইলেকট্রনের প্রতি আসক্তি তুলনামূলকভাবে বেশি, এবং তার মানগুলো হচ্ছে 3.29, 2.75 এবং আরেকটি হচ্ছে 2.48। আমরা দেখতে পাচ্ছি এই সংকর অরবিটালগুলোর কিন্তু এস চরিত্র বৃদ্ধি পেলে তার কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির মান, অর্থাৎ ইলেকট্রনের অর্থাৎ সিগমা বন্ধনে আবদ্ধ সমযোজী বন্ধনের ইলেকট্রনকে সে বেশি করে কিন্তু নিজের দিকে আকর্ষণ করবে। এই মানগুলি তার নির্দেশ করছে। তাহলে আমরা ইলেকট্রোনেগেটিভিটি যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেই বিষয়গুলো কিন্তু একে একে দেখলাম। এবার আমরা এই ইলেকট্রোনেগেটিভিটি এই পর্যাবৃত্ত ধর্মটি আমাদের পর্যায় সারণী অনুযায়ী কীরূপ পরিবর্তন হয় সেটা দেখি। আগের মতোই যদি আমরা দ্বিতীয় পর্যায়ের কথা ভাবি, এই ইলেকট্রোনেগেটিভিটি বাম দিক থেকে ডান দিকে যত এগোবো ইলেকট্রোনেগেটিভিটির মান তত বৃদ্ধি পাবে। এই ঘটনা কিন্তু প্রতিটি পর্যায় বরাবরই আমরা দেখতে পাবো, এবং তার কারণটা হচ্ছে যেহেতু বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ক্রমশ ছোট হচ্ছে আর নিউক্লিয়াসের চার্জের পরিমাণও বাড়ছে, এই দুয়ের মিলিত প্রভাবে তার ইলেকট্রোনেগেটিভিটির মানগুলো ক্রমশ বাড়ছে। আবার কোনো গ্রুপ বরাবর যদি ওপর থেকে নিচে নামি, একটি করে নতুন কক্ষ সংযোজিত হওয়ার ফলে কিন্তু ইলেকট্রন আসক্তির মান ওপর থেকে নিচে নামলে ক্রমশ কম পাবো, এবং এই ট্রেন্ডটা কিন্তু সমস্ত গ্রুপের ক্ষেত্রেই প্রযোজ্য। 4টি গুরুত্বপূর্ণ পর্যাবৃত্ত ধর্ম, একটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ,
দ্বিতীয়টি হচ্ছে আনির্ভাবন শক্তি, তৃতীয়টি ইলেকট্রন আসক্তি এবং চতুর্থ নাম্বার ইলেকট্রন নেগেটিভিটি। এই চারটি পর্যাবৃত্ত ধর্ম অনেক বিস্তারিতভাবে আলোচনা করলাম। আরও বেশ কতকগুলো পর্যাবৃত্ত ধর্ম আমাদের সিলেবাসে রয়েছে, সেইগুলো যেমন জারণ বিজারণ ক্ষমতা, ধাতব অধাতব ধর্ম বা অক্সাইডগুলো বা হাইড্রাইডগুলোর প্রকৃতি ইত্যাদি, তোমরা এগুলো বইয়ে একটু দেখে নেবে। যেহেতু এই চারটি মূল পর্যাবৃত্ত ধর্ম আমরা বিস্তারিত আলোচনা করলাম, বাকি ধর্মগুলো কিন্তু বোঝার ক্ষেত্রে আমাদের খুব সহজ হবে। এখানেই আমি এই চ্যাপ্টারে শেষ করছি। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানিও।